আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের তো শুভেচ্ছা সকালেও জানিয়ে দুপুরবেলাও জানিয়েছি, বিকেলবেলা আপনারা জানাতে এলাম যে গতকালকে আমাদের এনএসএ অজিত দোভাল তিনি তারেক রহমানকে যে ফোনটি করেছিলেন, সেই ফোনের পর কি কি ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা 10টা 10:30 নাগাদ মির্জা ফখরুল গিয়েছিলেন যমুনাতে একটা ফুলের তোড়া নিয়ে, মানে বুকে নিয়ে তিনি গিয়েছিলেন ঈদের শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন এবং প্রীতি ভালোবাসার কথা বলেছেন। বলার পর তিনি মিষ্টি মিষ্টি করে একটা ছোট্ট বার্তা দিয়েছেন। বার্তাটা হচ্ছে যে আপনি যে কথাটা বলেছেন না, এই কথাগুলো আপনি আর বলবেন না। আপনি এক কাজ করুন, আপনি মিডিয়াকে ডেকে আপনি তাদেরকে বলুন যে আপনার যে কথাগুলো আপনি বলেছিলেন আওয়ামী লীগ সম্পর্কে, সেই কথাগুলো আপনার ব্যক্তিগত মতামত, এটা দলের মতামত নয়। আপনি আমাদেরকে বিপদে ফেলে দিয়েছেন এই কথাটা বলে, কারণ আমাকে চারদিক ম্যানেজ করে কাজ করতে হচ্ছে। আপনার মতো একটা সিনিয়র নেতা, বর্ষিয়ান নেতা যদি এই ধরনের বেফাঁস মন্তব্য করেন, তাহলে পরে আমার পক্ষে দেশ চালানো খুব মুশকিল হয়ে যাবে। বেশ ভদ্র ভাষায় যাকে বলা হয় ধুনে দিয়েছেন মির্জা ফখরুলকে। এখন কালকে যা ঝাড় খেয়েছেন, ঝাড় খাওয়ার পর এখন তার মাথা খারাপ হয়ে গেছে তারেক রহমানের। কারণ তারেক রহমান বুঝতে পারছেন যে ভারতবর্ষ কিন্তু বেশি দিন অপেক্ষা করবে না। ভারতবর্ষ কিন্তু খুব টাইট নজর রাখছে, আর এই সমস্ত ব্যাপারগুলোতে প্রত্যেক কটা নোট দিচ্ছে। এদিকে আপনাদের ওখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আপনাদের যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি নাকি জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন। কিন্তু হিন্দুস্তান টাইমস আজকে লিখেছে এবং আমার কাছেও খবর আছে যে জয়শঙ্করজি এখনো পর্যন্ত কোনো টাইম কনফার্ম করেননি। তিনি কিন্তু একবারও বলেননি যে আমি দেখা করব না বা আমি দেখা করব, এ কথা তিনি একবারও বলেননি। ফলে এই যে খবরগুলো রটে বেড়াচ্ছে, তিনি আছেন এখন নিউ ইয়র্কে, তার ইচ্ছে হচ্ছে দিল্লি হয়ে মানে ঢাকায় ফিরে আসা। সেটা তিনি ঢাকাকে জানিয়েছেন, মানে তারেক রহমানকে জানিয়েছেন। দিল্লিতে তার কাউন্টার পার্ট, তার সঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তার সঙ্গে কথাবার্তা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হলে কি হবে, জয়শঙ্করের সঙ্গে তার ডাইরেক্ট কথা বলতে পারবেন না, আমাদের বিক্রম মিস্ত্রি অব্দি পৌঁছাতে হবে, নইলে পরে রণদীপ জয়সওয়াল, এই দুজনই আছে পররাষ্ট্র বিষয়ক ব্যাপারে যদি কথা বলতে হয় তাদের সঙ্গে কথা বলতে হবে। উনি বিক্রম মিস্ত্রির সঙ্গে কথা বলেছেন। আর বিক্রম মিস্ত্রি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এখন সাহেব ব্যস্ত আছেন, সাহেব কখন টাইম দেবেন, যদি টাইম আদৌ দেন তাহলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ফলে এই যে একটা আপনাদের দেশে একটা রটে বেড়াচ্ছে যে বহুদিন চেষ্টা করে ইউনূসের লোক পারলো না, হঠাৎ করে বিএনপির লোক এসে জয়শঙ্করের সঙ্গে দেখা পাওয়ার সুযোগ পেয়ে গেল, এটা কিন্তু নয়। জয়শঙ্করজি এখন প্রচন্ড ব্যস্ত, বিশেষ করে এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এবং তেল জোগাড় করা নিয়ে। ভারতের কাছে তেল হয়ে গেছে একটা বড় চাপের বিষয়। এখন তেল জোগাড় করতে হয় ভারতবর্ষকে, তেল জোগাড় না করতে পারলে ভারতবর্ষে তেলের যোগানটা কমবে। আমি গতকালকে বলেছিলাম না যে আমাদের নিজেদের লাগের 1,50,00,000 ব্যারেল পার ডে। একটা ব্যারেলে বোধহয় 362 না কত লিটার বোধহয় একটা তেল থাকে, এরকম একটা হিসেব আছে।
কম বেশি হতে পারে, আমি ভুলও হতে পারি, একটু দেখে নেবেন আপনারা। তো সেই তেল 140 কোটি দেশের লোকের সেই তেল মানে জোগাড় করা, এটা একটা মানে হিউজ টাস্ক। তো তাকে সেই কাজটা করতে হচ্ছে, মোদিজিও সেই কাজ করে যাচ্ছেন। ফলে এখন এই ঠুনকো বিষয় নিয়ে কথা বলার মতো সময় জয়শঙ্করজির কাছে নেই। হয়তো জয়শঙ্করজির সঙ্গে এবারে দেখা নাও হতে পারে, তবে এটা খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে, আপনি অপেক্ষা করুন, যদি সবুজ সংকেত পান তাহলে পরে এখানে আসবেন, নইলে আপনি আপনার নিজস্ব গন্তব্যে যেখানে যাওয়ার আপনি চলে যাবেন। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে বলা। আর একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত যেটা ভারত নিয়েছে আওয়ামী লীগের ব্যাপারে, যে আওয়ামী লীগকে ধীরে 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 পুনঃস্থাপিত করা হবে, সেটা তারেক রহমানকে কালকে আর একবার মনে করিয়ে দিয়েছেন আমাদের অজিত দোভাল। অজিত দোভাল বলে দিয়েছেন যে কথা হয়েছিল এবং যেটা যে 10টি পয়েন্টের উপরে স্বাক্ষরাদি হয়েছিল, তাতে কিন্তু একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। আপনি সেই সময়টা পার করে গেছেন, ক্ষমতায় বসার পর 1 মাস পেরিয়ে গেছে, এখনো আপনি বলছেন আরো 2 মাস 3 মাস সময় লাগবে। তার মধ্যে আপনার একজন বর্ষিয়ান নেতা তিনি এরকম আলটপকা মন্তব্য করে আমাদেরকে আরো বিভ্রান্ত করছেন। ফলে আপনাকে নিশ্চিত করতে হবে যে আওয়ামী লীগ এই তার ওপর থেকে যত মামলা টামলা, আওয়ামী লীগ সমর্থকদের যে মামলা টামলা আছে সেগুলোকে আপনি তুলে নেবেন। আপনি লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিল্পী যত আছে তাদেরকে মামলা মুক্ত করবেন। শেখ হাসিনার ব্যাপারে মামলা যেগুলো আছে সেগুলো আইসিসি থেকে তুলে নেবেন। তাকে রাজনৈতিক একটা পরিবেশ, সুস্থ পরিবেশ তৈরি করে দেবেন রাজনীতি করার জন্য, সেটা আপনি করবেন। সেগুলো যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আপনি ভারতের থেকে কোনো রকম আশা করবেন না। আপনি এই যে চিঠি দিয়েছেন না, যে ভারতকে আমরা অনুরোধ করছি এই পাঠান, ওই পাঠান, সেই পাঠান, ভারতের দিক দিয়ে কোনো আশা করবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এখানে খাদ্যপণ্য আছে, কিন্তু এখানে পাঠানোর ব্যাপারে আমাদের এখানে একটা বিরূপ একটা প্রতিক্রিয়া আছে। ফলে দেশের যে বিরূপ প্রতিক্রিয়া সেটাকে কিন্তু আমাদের মান্যতা দিতে হবে। ফলে আপনারা চাইছেন ঠিক আছে, আমরা মানাও করছি না, কিন্তু দেশের মানুষের আবেগকে উপেক্ষা করে আমরা এমন কিছু করব না যেখানে দেশ বিপদে পড়তে পারে। কারণ বিজেপি জানে সামনে নির্বাচন, 5টি রাজ্যের নির্বাচন এবং একটি পুদুচেরি এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে নির্বাচন। সেটা হচ্ছে 9 তারিখে পুদুচেরি আছে, তারপরে হচ্ছে 23 তারিখ হচ্ছে সাউথের গুলো আছে, আর 29 তারিখ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সহ আর 2টো দেশ রাজ্যের মধ্যে আছে। তাই এই ইলেকশনে যাতে এর কোনো প্রভাব না পড়ে, মানে এই বাংলাদেশ সম্পর্কিত কোনো কারণে যাতে প্রভাব না পড়ে, তার জন্যই কিন্তু ভারত সতর্ক হয়ে রয়েছে যে তেল এবং খাদ্য পানীয় বন্ধ করার, মানে খাদ্য এবং পণ্য বন্ধ করা না চালু রাখা, সেই ব্যাপারটা নির্ভর করছে আমাদের এখানে ভোটের ওপর। এখন ভবিষ্যৎ কি বলবে আমি জানি না, আমি তো গণৎকার নই, আর আমি আগাম কোনো খবর পাই না। এমন হতে পারে যাচ্ছে, এমনও হতে পারে যাচ্ছে না, সবকিছুই হতে পারে। কিন্তু আমার যতদূর মনে হয় এখন বোধহয় ভোটটা অবধি একটু থমকে যাবে, আমার মনে হয়। তারপর হয়তো স্বাভাবিকভাবে হয়তো যেতে পারে। তো আপনারাও সামনের দিকে তাকিয়ে থাকুন। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে রাষ্ট্রীয় যে প্রথা, সেই প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ তিনি ঈদের জামাত আদায় করবেন এবং সেই ঈদের নামাজ আদায় শেষে তাদের ভেতরকার ছবি, মানে প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পাশাপাশি বসে আছেন, শেষ ছবি ছাপা হবে। সে ছবিতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ঠাঁই হবে না। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক।
আশা করি ঈদ আনন্দে কাটছে, প্রিয়জনদের সাথে কাটছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে বাংলাদেশের যেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সেখানে এবার ঈদের জামাত পড়েছেন এবং তার সঙ্গে মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের বাইরেও যিনি উপস্থিত ছিলেন, যার উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ঈদের নামাজ এই বিষয়টা কোনো রাজনৈতিক বার্তা দেয় কিনা সেটা কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ঘিরেই আমরা প্রথম টের পেয়েছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি নিশ্চিত করেছিলেন যে তার আমলে যে দুটো ঈদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পার করেছেন, তিনি যাতে কিছুতেই বঙ্গভবন থেকে সেসব ঈদের নামাজ পড়তেও বাইরে বের হয়ে আসতে না পারেন। বাংলাদেশে 3.5 দশক প্রায় কোনো পুরুষ প্রধানমন্ত্রী না থাকায় প্রধান যে জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশে ঈদগাহের ময়দানে, জাতীয় ঈদগাহ ময়দানে, সেখানে প্রধানত রাষ্ট্রপতি থাকেন প্রধান আকর্ষণ। তিনি সেখানে গিয়ে বরাবর ঈদ জামাতে অংশগ্রহণ করে এসেছেন। মোহাম্মদ ইউনূসের আমলে তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপর, যিনি এখন প্রকাশ্যেই সংবাদ মাধ্যমে এসে বলেছেন যে তাকে এক রকমের গৃহবন্দী করে রাখা হয়েছিল, বন্দি দশায় রাখা হয়েছিল বঙ্গভবনের ভেতরে, যে তিনি কিছুতেই বঙ্গভবন থেকে বেরিয়ে আসতে পারবেন না এবং কোথাও গিয়ে কোনো মসজিদে কোনো জামাতে অংশ নিয়ে তিনি ঈদ জামাতে অংশ নিতে পারবেন না। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর শুধু যে তিনি তার প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টির দাবিক্রমে এরই মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদচ্যুত করে বিএনপির কাউকে রাষ্ট্রপতি পদে বসাননি, শুধু সেটাই নয়, এই ঈদে পাশাপাশি নামাজ আদায় করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর প্রধানমন্ত্রী তারেক রহমান একটা সুস্পষ্ট রাজনৈতিক বার্তা প্রথম ঈদেই দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান এইবার 3.5 দশক পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছেন এবং সেটা একটা ঐতিহাসিক মুহূর্ত। তারেক রহমানের মন্ত্রিসভার সদস্য, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম এই মন্তব্য করে সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিলেন বটে, কিন্তু এর চেয়ে আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি বসে ঈদের নামাজ আদায় করা এবং তারপর ঈদ জামাত শেষে কোলাকুলি করা, সেই ছবি বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমের শীর্ষ সংবাদ চিত্র হয়ে ওঠা ঈদের দিনে। দেখেন, তারেক রহমান চাইলে সুস্পষ্টভাবে রাষ্ট্রপতিকে এই ঈদ জামাত থেকে এড়িয়ে যেতে পারতেন। এবার সরকার বেশ কয়েকটি নতুন গুরুত্বপূর্ণ জায়গায় ঈদ জামাতের আয়োজন করেছে, যেমন ধরেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত আয়োজিত হয়েছে। সেখানে স্পিকার মেজর হাফিজ উদ্দিন ছিলেন, তিনি সেখানে ঈদ জামাতে অংশ নিয়েছেন। কিন্তু এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক করলেন তিনি বরাবরের মতো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, মন্ত্রিসভার সদস্যরা যেখানে গিয়ে ঈদ জামাতে অংশ নেওয়ার কথা সেখানেই ঈদ জামাতে অংশ নেবেন, অর্থাৎ জাতীয় ঈদগাহে যাবেন এবং সেখানে রাষ্ট্রপতিকে পাশে বসাবেন, যাতে ভুলেও প্রধান বিরোধী দলের নেতা, সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে গিয়ে উপস্থিত হতে না পারেন। মানে রাষ্ট্রপতিকে পাশে বসানো মানে যে তার বিরোধী দলীয় সংসদ সদস্যদের জন্য ওই জামাত এক রকমের মানে নিষিদ্ধ হয়ে পড়ল, সেটা এই জামাতে অংশ নেওয়ার মাধ্যমে তারেক রহমান নিশ্চিত করলেন। তার মানে তারেক রহমান শুধুমাত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে চাকরি থেকে সরিয়ে দেবেন না তাই নয়, তিনি প্রকৃতপক্ষে সামাজিকভাবে পদাধিকার অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করে সেটাকে ঈদের দিনের প্রধান সংবাদ চিত্র বানাতে প্রস্তুত। কিন্তু ওই যে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী কোলাকুলি করছেন, এক চরম মৈত্রীর সরকার গঠিত হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর 12ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে বিরোধী দল, সরকারি দল, জাতীয় নাগরিক পার্টি, তরুণদের দল সবাই মিলেমিশে আছে।
এই বার্তাটা প্রধানমন্ত্রী তারেক রহমান মোটেও দিতে চান না। প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্পষ্টভাবে চেয়েছিলেন যে জামায়াতের আমির সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতৃবৃন্দ এই ঈদগাহের প্রধান জামাত থেকে দূরে থাকুন এবং তারা তাদের নিজ নিজ এলাকায় অথবা তাদের নিজ নিজ ব্যবস্থাপনায় এমনভাবে ঈদ জামাতে অংশ নিন যাতে তাদেরকে প্রধানমন্ত্রীর আশপাশে দেখা না যায়। প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে রাষ্ট্রীয় যে প্রথা, সেই প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ তিনি ঈদের জামাত আদায় করবেন এবং সেই ঈদের নামাজ আদায় শেষে তাদের ভেতরকার ছবি, মানে প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পাশাপাশি বসে আছেন, শেষ ছবি ছাপা হবে। সে ছবিতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ঠাঁই হবে না। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নামাজ আদায় করেছেন তার নির্বাচনী এলাকা মিরপুর মণিপুর গার্লস স্কুলে এবং সেখানে জামাত আদায় শেষে তিনি বলেছেন যে তারা গণভোটের দাবি বাস্তবায়নের বিষয়টা এরই মধ্যে সংসদে তুলেছেন। এই দাবি তারা ঈদের পর আদায় করে ছাড়বেন এবং তিনি বলেছেন সরকার রীতিমতো মানবতা বিরোধী অপরাধ করেছে। এর মাধ্যমে যে এই যে ঈদ যাত্রায় সাধারণ মানুষকে কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হয়েছে, এটা তারা তীব্র নিন্দা জানান এবং এই অপরাধকে তারা মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেন। এসব মন্তব্য তিনি করেছেন, সেগুলো কয়েকটি সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে বটে, কিন্তু যে মনোযোগ জামায়াতের আমির বিরোধী দলীয় নেতা হিসেবে ঈদগাহর প্রধান জাতীয় জামাতে অংশ নিলে পেতে পারতেন, সেটা অবশ্যই তিনি মিরপুর মণিপুর গার্লস স্কুলে পান নাই। দেখেন, জামায়াতে ইসলামী যে জাতীয় সব জায়গায় সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে কতটা উদ্যোগী, উৎসাহী এবং মরিয়া, সেটার প্রমাণ জীবনে যদিও বা 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে জামায়াতে ইসলামী ফুল দিতে যায় নাই, কারণ এটাকে তারা এক রকমের ধর্মবিরোধী কাজ বলে মনে করে, সেইখানেও কিন্তু জামায়াতের আমির প্রোটোকল অনুযায়ী গেছেন বলে বিরোধী দলীয় নেতা হিসেবে গিয়ে ফুল দিয়ে এসেছেন তার নেতৃবৃন্দকে সাথে করে নিয়ে। কাজেই তারেক রহমান যদি তার পাশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বসানোর সিদ্ধান্ত না নিতেন, তাহলে যে জামায়াতের আমির গিয়ে সেখানে উপস্থিত হতেন এবং কেমন একটা ঐকমত্যের সরকার তারা গড়ে তুলেছেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর, সেটা প্রমাণে ছবি তুলতেন কোলাকুলিরত অবস্থায়, সেটা একরকম নিশ্চিত তারেক রহমান সেটা ঠেকিয়েছেন। কারণ তারেক রহমান গণভোটের দাবি বাস্তবায়নে জামায়াতে ইসলামের যে দাবি বা তারা যে দাবি করেছে সংসদে দাবি আদায় না হলে তারা দ্রুত আন্দোলনে যাবে, রাজপথে এই দাবি আদায় করে নেবে, এসব যে হুমকি দিচ্ছে, তারেক রহমান এই ইঙ্গিত স্পষ্ট করেছেন রাষ্ট্রপতিকে পাশে রাখার মাধ্যমে এবং রাষ্ট্রপতিকে সংসদে নিয়ে যাওয়ার মাধ্যমে। সংসদে বিরোধী দল ব্যাপক উত্তেজনা সৃষ্টি করার পরেও রাষ্ট্রপতিকে নিয়েই আবারও ঈদের জামাত পড়ার মাধ্যমে যে তারেক রহমান আসলে সংবিধান মেনে চলবেন, তারেক রহমান সংবিধান সম্মত পদে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেবেন, জামায়াতের দাবির মুখে যেমন তিনি ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এখনই সরিয়ে দেবেন না, তেমনি জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির দাবির মুখে তিনি রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দিকেও এগোবেন না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবার শুধু ঈদের জামাত জাতীয় ঈদগাহ মাঠে গিয়ে আদায় করতে পেরেছেন তাই নয়, তিনি বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পেরেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে এই ঈদ শুভেচ্ছা বিনিময় কিংবা রমজান মাসে ইফতার আয়োজন, এগুলোকেও বঙ্গভবনে একেবারে একটা অচ্যুত অনুষ্ঠানে পরিণত করা হয়েছিল। প্রধান উপদেষ্টা সহ তার উপদেষ্টা মণ্ডলীর কেউ শপথ গ্রহণ ছাড়া আর কোনো কারণে বঙ্গভবন মুখ হন নাই। কাজে বঙ্গভবনের এই অনুষ্ঠানগুলোতে, যেগুলো সব সময় চলে এসেছে, মানে 8000 লোক আমন্ত্রিত হন, বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত হন বঙ্গভবনে রাষ্ট্রপতি এবং তার স্ত্রীর সঙ্গে শুভেচ্ছা জানাতে। তো সেই অনুষ্ঠানগুলো একরকম এমন অনুষ্ঠানে পরিণত হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের রোষের মুখে পড়তে হবে এটা ভেবে বিশিষ্ট ব্যক্তিবর্গের কেউ বঙ্গভবনের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানগুলোতে উপস্থিত হতে পারেন না। এগুলো একরকমের ম্লান অনুষ্ঠানে পরিণত হয়েছিল। একমাত্র সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধানকে নিয়ে নিয়মিতভাবে এই বঙ্গভবনের অনুষ্ঠানগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যাওয়া আসা করেছেন এবং এক রকমের স্বীকৃতি দিয়ে এসেছেন রাষ্ট্রপ্রধান হিসেবে, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। এবার
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে কাজটাও করতে পেরেছেন। তিনি 8,000 লোককে আমন্ত্রণ করে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন ঈদের দিনে। তার স্ত্রী সহ তারেক রহমানের অনুমোদন ছাড়া, সরকারের অনুমোদন ছাড়া সেটা কিছুতেই সম্ভব ছিল না। এবং মানে কিছুদিন আগে কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে নিজের বন্দি জীবনের কথা বর্ণনা করতে গিয়ে রাষ্ট্রপতি যে বলেছিলেন যে তার প্রেস টিম পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রেস টিমের ইঙ্গিতে এবং নির্দেশে সরিয়ে নেওয়ার পর এমনকি বিশেষ দিনগুলোতে তার বাণী পর্যন্ত প্রচার করতে দেওয়া হতো না। তারেক রহমান, শাহাবুদ্দিন চুপ্পু, রাষ্ট্রপতি তার বাণীও ঈদ উপলক্ষে দেশবাসীকে জানানো তার শুভেচ্ছা বাণীও সর্বত্র প্রচারের ব্যবস্থা করেছেন। তারেক রহমান, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর চাকরিটা যে পাকা, প্রয়োজনীয় এবং তার দ্বারা সমর্থিত সেটা প্রমাণের সর্বপ্রকার ইঙ্গিত এবং কার্যক্রম অব্যাহত রেখেছেন। জামায়াতের আমির সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতৃবৃন্দের সঙ্গে তিনি যে কোনো বাড়তি মাখামাখিতে যেতে চান না, সেটা তিনি তার এসব কর্মকাণ্ডে রাষ্ট্রপতিকে পাশে রেখে সুনির্দিষ্টভাবে সেই ইঙ্গিত পরিষ্কার করেছেন। এবং ঈদ জামাত, ঈদের বিভিন্ন সামাজিকতা নানা কারণেই তাই রাজনৈতিক বার্তাবহ হয়ে উঠেছে। কাজেই ঈদকে ঘিরে নানা রাজনীতি চলছে বটে, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক বার্তাটাই এক্ষেত্রে সবচেয়ে ইঙ্গিতবাহী। কারণ ঈদের পরে রাজনীতি কোন দিকে যাবে তার অনেকটাই নির্ভর করবে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি বিষয়ে কি সিদ্ধান্ত নেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই সনদ বিষয়ে কি সিদ্ধান্ত নেন এবং জামাতের আবদারে, জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির আবদার, দাবি এবং আন্দোলনের হুমকির মুখে কি প্রতিক্রিয়া দেখান তার উপর প্রধানমন্ত্রী তারেক রহমান সম্ভবত তার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার অবস্থানটা পাকাপোক্তভাবে পরিষ্কার করে জানিয়ে দিতে চাইছেন দেশবাসীকে এবং তার বিরোধী রাজনৈতিক পক্ষকে। আপাতত তিনি রাষ্ট্রপতি কিংবা জুলাই সনদ কোনো দাবির মুখেই নতি স্বীকার করবেন না। একটা সময় হয়তো জামায়াতে ইসলামীকে রাষ্ট্রপতির অপসারণ না জুলাই সনদ বাস্তবায়ন, কোনটি নিয়ে আপাতত তারা চুপ করবে বা মেনে নেবে তার মধ্যে একটা বাছাই করার সুযোগ তারেক রহমান দিতে পারেন। জুলাই সনদ এবং রাষ্ট্রপতি এ দুটোই আপাতত তার হাতের অত্যন্ত মূল্যবান তুরুপের তাস, ট্রাম্প কার্ড। তারেক রহমান দুটো হাতে রেখে বেশ মজা করে সে খেলা খেলছেন জামায়াতে ইসলামী সহ তার বিরোধী পক্ষের সঙ্গে।